দেখো, এর আগের ক্লাসে ডিটারমিনেন্টের দুটো প্রপার্টিজ অর্থাৎ দুটো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম, 1 নম্বর এবং 2 নম্বরটা। আজকে 3 নম্বর যে প্রপার্টিজটা রয়েছে ডিটারমিনেন্টের এবং আরও দুটো রয়েছে এরপরে, এই প্রপার্টিজগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আজকে মোটামুটি অনেকটা থিওরেম কমপ্লিট হয়ে যায় ডিটারমিনেন্টের, তারপরে পরের ক্লাস থেকে আমরা অঙ্ক শুরু করব। তো আজকে 3 নম্বর প্রপার্টি যেটা বলছে যে কোনো একটা নির্ণায়ক বা ডিটারমিনেন্টের, ধরো কোনো একটা ডিটারমিনেন্ট এরকম, এটা একটা 3/3 অর্ডারের নির্ণায়ক। ঠিক আছে, এটা কি বুঝতে হচ্ছে? এটা 3/3 অর্ডার, থার্ড অর্ডার একটা নির্ণায়ক। এখন কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটো রো বা কালাম, যে কোনো দুটো রো বা কালাম সম্পূর্ণ যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, অর্থাৎ একই হয়ে যায়, এর ক্ষেত্রে দেখো যে কোনো দুটো রো বা কালাম সম্পূর্ণ আইডেন্টিক্যাল নেই। এখন ডিটারমিনেন্টে এইটা না হয়ে যদি ডিটারমিনেন্টটা ধরো সাপোজ এরকম হয়, ধরো কোনো একটা ডিটারমিনেন্ট এরকম যে 1 2 3 4 5 6 1 2 3, এটা একটা ডিটারমিনেন্ট। এটার কথা এখন বাদ দাও, এটা এখন বাদ দাও। ঠিক আছে, তাহলে কোনো একটা ডিটারমিনেন্ট ধরো এরকম দেখতে 1 2 3 4 5 6 1 2 3, তাহলে এই ডিটারমিনেন্টের ধরো তোমার মান নির্ণয় করতে হবে সাপোজ। তাহলে এই প্রপার্টিজ, 3 নম্বর প্রপার্টিজ বলছে এই ডিটারমিনেন্টের মানটা সরাসরি জিরো। কেন? তার কারণ এই প্রপার্টিজটা বলছে কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটো রো বা কলাম যদি সম্পূর্ণ আইডেন্টিক্যাল হয়ে যায়, এখানে দেখো R1 এবং R3 সম্পূর্ণ আইডেন্টিক্যাল, 1 নম্বরও এবং 3 নম্বরও। 1 নম্বরে আছে 1 2 3, 3 নম্বরেও আছে 1 2 3, অর্থাৎ R1 এবং R3 আইডেন্টিক্যাল, অভিন্ন, অর্থাৎ একই, সেম। যেহেতু R1 এবং R3 1 নম্বর রো এবং 3 নম্বর রো সম্পূর্ণ আইডেন্টিক্যাল, অর্থাৎ একই সেম সেম এলিমেন্ট দ্বারা গঠিত, 1 নম্বরে 1 2 3, 2 নম্বরেও 1 2 3 দ্বারা গঠিত। যেহেতু 1 নম্বর এবং 3 নম্বর রো আমার আইডেন্টিক্যাল, তাহলে চোখ বন্ধ করে বলা যায় যে এই নির্ণায়কের মানটা আমার জিরো হবে। প্রমাণ করেও দেখানো যায়, এমনি এক্সপানশন করে যেভাবে ডিটারমিনেন্টের মান নির্ণয় করে সেভাবে মান নির্ণয় করলে জিরো হবেই। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে অঙ্ক করতে করতে কোনো একটা জায়গায় এরকম পজিশন ডিটারমিনেন্টে চলে এলো, তখন তো আর আমি এক্সপানশন করতে যাবো না, তখন প্রপার্টিজ জানিস বলে দেবো দিস ডিটারমিনেন্ট, দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট ইজ জিরো। কারণ R1 এবং R3 আইডেন্টিক্যাল। এখানে R1 এবং R3 কি আইডেন্টিক্যাল হতে হবে এমন কোনো মানে নেই। যে কোনো দুটো রো, সেটা রো হতে পারে বা কালাম হতে পারে, অর্থাৎ যে কোনো দুটো রো বা কালাম যদি সম্পূর্ণ আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের মান আমার জিরো। এটা গেল 3 নম্বর প্রপার্টিস। তুমি ডিটারমিনেন্টে এক্সপানশন করে দেখতে পারো, যেভাবে ডিটারমিনেন্টের মান নির্ণয় করে, বিস্তৃতিকরণ করে ডিটারমিনেন্টের মান নির্ণয় করে দেবে, ডেফিনেটলি এর মান জিরো হয়ে যাবে। কিন্তু আমি বলছি পরীক্ষার হলে, পরীক্ষার খাতায় অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যখনই দেখবে যে কোনো দুটো রো বা কালাম আমার আইডেন্টিক্যাল হয়ে গেছে, ডেফিনেটলি তার ভ্যালু হয়ে যাবে জিরো। এটা রো এর ক্ষেত্রে, কালামের ক্ষেত্রে এরকম হতে পারে। ধরো 3 4 3, যে ডিটারমিনেন্ট লিখে দেবো 3 4 3 1 0 1 7 5 7, তাহলে এর ক্ষেত্রে দেখছি C1 এবং C3 সম্পূর্ণ আইডেন্টিক্যাল, 1 নম্বর কালাম এবং 3 নম্বর কালামের আইডেন্টিক্যাল। তাহলে যে কোনো তো রো এর ক্ষেত্রে যেমন সত্য, কালামের ক্ষেত্রে তো সত্য। তাহলে কালামের ক্ষেত্রে আমার যেহেতু C1 এবং C3, দেখো C1 এবং C3 আইডেন্টিক্যাল হয়ে গেছে, এটা এবং এটা 3 1 7, এটা অর্থাৎ C1 এবং C3, C1 এবং C3, C1 এবং C3 এরা কি আইডেন্টিক্যাল। যেহেতু C1 এবং C3 আমার আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি কি ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। বুঝতে পারলে? তাহলে এই প্রপার্টিজ বলতে যে যে কোনো ডিটারমিনেন্টের, যে কোনো নির্ণায়কের যে কোনো দুটো রো বা কালাম যদি সম্পূর্ণ আইডেন্টিক্যাল হয়ে যায়, যে কোনো দুটো রো বা কালাম, সেটা C1 C3 না হয় C1 C2 হতে পারতো, R1 R3 না হয় R1 R2 হতে পারতো, বা R1 R2 না হয় R2 R3 হতে পারতো, ইত্যাদি ইত্যাদি। মানে যে কোনো দুটো আমার রো বা কালাম যদি আমার আইডেন্টিক্যাল হয়ে যায়, আইডেন্টিক্যাল মানে অভিন্ন, অর্থাৎ সেম হয়ে যায়, একই রকম দেখতে হয়ে যায়, তাহলে আমার ডিটারমিনেন্টের মানটা কি হয়ে যাবে? জিরো। এটা হলো 3 নম্বর প্রপার্টি। নেক্সট আসছি 4 নম্বর প্রপার্টিস। দেখো, এবার দেখো 4 নম্বর প্রপার্টিসটা। 4 নম্বর প্রপার্টিস বলছে ম্যাট্রিক্সের কথা ভাবো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, যে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স তোমরা জানো, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের থেকে কোনো একটা এলিমেন্ট কমন নেওয়া মানে ম্যাট্রিক্সে যতগুলো পদ থাকে সমস্ত পদ থেকে আমার সেই এলিমেন্টটাকে কমন নিতে হয়। বা কোনো একটা স্কেলার দ্বারা কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করা মানে সেই স্কেলারটা দ্বারা ম্যাট্রিক্সের সব পদকেই গুণ করতে হয়। অর্থাৎ ম্যাট্রিক্সের বিষয়টা ঠিক এরকম। মনে করো কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইকুয়াল টু, মনে করো দেওয়া আছে 1 2 3 -1 0 4
0 5 6, এটা ধরো কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো কি বুঝতে হচ্ছে ক্লিয়ারলি এটা একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা মানে, মনে করে কোনো একটা স্কেলার 5 দিয়ে গুণ করছি, তাহলে 5a সমান কত হবে, প্রত্যেকটা পদকেই 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা 5 হবে, এটা 10 হবে, এটা 15 হবে, এটা -5 হবে, এটা 0 হবে, এটা 20 হবে, এটাও 0 হবে, এটা 25 হবে, এটা 30 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা স্কেলার দিয়ে ম্যাট্রিক্সটাকে গুণ করা মানে ওই ম্যাট্রিক্সের যতগুলো পদ থাকে সমস্ত পদই আমার ওই স্কেলারটাকে গুণ করতে হয়। দিস ইজ ম্যাট্রিক্স। একই রকমভাবে কোনো একটা ম্যাট্রিক্স থেকে কোনো একটা পদ কমন নেওয়া মানে ম্যাট্রিক্সের যতগুলো পদ থেকে সবাই থেকে কমন নিতে হয়। যেমন এরকম ধরো এক্স ইজ ইকাল টু একটা ম্যাট্রিক্স 4 3 0 6 8 10 3 9 5। তো এই ম্যাট্রিক্স থেকে কোনো একটা পদ যদি কমন নিতে চাই, এই ম্যাট্রিক্স থেকে যদি কোনো একটা পদ আমি কমন, মানে কোনো একটা এলিমেন্ট 2 কমন নিতে চাইছি, সাপোজ কোনো একটা পদ 2 কমন নিতে চাইছি, তাহলে এই ম্যাট্রিক্স থেকে 2 কমন নেই কি, ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো পদ আছে সবার কাছ থেকে 2 কমন, তাহলে এখান থেকে 2 যদি কমন নিই, দিস ইজ ইকুয়াল টু 2 কমন নিচ্ছি মনে করো, তাহলে 2 ইন্টু ওই ম্যাট্রিক্স থেকে মনে করো 2 কমন নিতে চাইছি, তাহলে 2 ইন্টু সব পদ থেকে আমার 2 কমন নিতে হবে, তাহলে এখান থেকেও 2 কমন নিতে হবে, 2 হয়ে যাবে, এটা 3 এর 2 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হয়ে যাবে, এটাও 3 এর 2 হয়ে যাবে, এটাও 9 এর 2 হয়ে যাবে, এটাও 5 এর 2 হয়ে যাবে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা পদ বা স্কেলার কমন নেওয়া মানে ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে সবার থেকে কমন, এটাই তো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ক্ষেত্রে আমরা দেখেছিলাম। কিন্তু 4 নম্বর প্রপার্টি ডিটারমিনেন্ট কি বলছে একটু আলাদা। এটা ম্যাট্রিক্সটা মনে করে দিলাম, কারণ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অনেক সময় ভুলে যায়, তো সেই জন্য ম্যাট্রিক্সটাকে মনে করে দিলাম যে ম্যাট্রিক্স ক্ষেত্রে এই ঘটনা হয়, কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা মানে ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে সবাইকে তাই দিয়ে গুণ করতে হয়। একই রকমভাবে কোনো একটা পদ বা কোনো একটা স্কেলার কমন নেওয়া মানে ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে দেখলে এই ম্যাট্রিক্স, সেখান থেকে আমি 2 কমন নিলাম, মানে যতগুলো পদ আছে সব পদ থেকে আমি 2 কমন নিয়ে নিলাম, এটা কিন্তু ম্যাট্রিক্স। বাট ইন কেস অফ ডিটারমিনেন্ট কী হবে দেখে নাও। তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হয় দেখে নাও, মনে করো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এরকম ডেল্টা 1 2 3 4, এটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডেল্টা ইজ ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট নিলাম 1 2 3 4, নিতেই পারি, যে কোনো খুশি আমি নিতে পারি। তো এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের কোনো একটা স্কেলার দিয়ে গুণ করবো, মনে করো এই ডিটারমিনেন্টকে আমি 5 দিয়ে গুণ করতে চাইছি, তাহলে 5 ডেল্টা সমান কত হবে, তাহলে 5 ইন্টু ডেল্টা সমান কত, দিস ইজ কোশ্চেন। আগেরটাই যেমন ছিল ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ করলাম, আর ম্যাট্রিক্সে যতগুলো পদ ছিল সবাইকে 5 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এর ক্ষেত্রে হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে, অর্থাৎ এই যে ডিটারমিনেন্টটা নিচে ডেল্টা ইকুয়াল টু 1 2 3 4, তাহলে 5 ইন্টু ডেল্টা 5 দিয়ে গুণ করা মানে কি। তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেটা মাথায় রাখবে যে কোনো একটা স্কেলার দিয়ে বা কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা মানে সেই কনস্ট্যান্টটা বা সেই স্কেলারটা যে কোনো একটা রো বা কালামে শুধু গুণ করতে হবে, সমস্ত পদে গুণ করতে হবে না, বা সমস্ত রো বা কালামেও গুণ করতে হবে না। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন যতগুলো পদ থাকে ম্যাট্রিক্সের সবাইকেই গুণ করতে হয়, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামের প্রত্যেকটা পদে গুণ করলেই হবে। আবার বলছি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে অর্থাৎ নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটা স্কেলার দিয়ে নির্ণায়কটাকে গুণ করা মানে নির্ণায়কের যে কোনো একটা রো বা যে কোনো একটা কালাম, আবার বলছি যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। যেমন 5 ডেল্টা, ডেল্টা সমান এই ডিটারমিনেন্টটা দেওয়া আছে, তাহলে 5 ডেল্টা, তাহলে 5 দিয়ে আমি যে কোনো একটা রো বা কালামকে গুণ করতে পারি। ধরো তাহলে 5 দিয়ে আমি যে কোনো একটা রো বা কালামকে আমি কেমনভাবে গুণ করবো সেটা বলে দিচ্ছি। তাহলে 5 ডেল্টা সমান ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে মনে করো 1 নম্বর রোয়ের প্রত্যেকটা পদকে গুণ করো, তাহলে 1 নম্বর রো 5, 5 দুগুণে 10, আর 3 4 যেমন আছে থাকবে এটা। তাহলে 5 ডেল্টা মানে কি, মানে 5 দিয়ে ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা কালামকে গুণ করতে পারো। এখন প্রশ্ন যে আমি এটাকে কেন গুণ করলাম, তুমি যে কোনো একটা খুশি গুণ করতে পারো, তুমি 1 নম্বর কালামের প্রত্যেকটা পদকে এখানে 5 আর 5 3 15 লিখতে পারতে, তুমি 2 নম্বরের 3 আর 4 দিয়ে গুণ করতে পারো, যে কোনো, আমি বলছি যে কোনো একটা, আমি 1 নম্বরের পদ দুটোকে গুণ করেছি, এই এটাকে আমি এটাকে গুণ করেছি, তোমাকে ওটা করতে কোনো মানে নেই, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামে তুমি গুণ করতে পারো। তাহলে 5 ডেল্টা মানে 5 আমি ফার্স্ট রোয়ে গুণ করে দিলাম, কেউ যদি বলো ফার্স্ট রোয়ে গুণ করবো না সেকেন্ড রোয়ে গুণ করবো, নো প্রবলেম, কিন্তু যে কোনো একটা, একের অধিক মোটেই নয়, সেটা রো হতে পারে কালাম হতে পারে। তো 5 ডেল্টা সমান যেমন এটা হয়, একই রকমভাবে 5 ডেল্টা সমান এটাও হতে পারে, বা অর
অর্থাৎ 1 নম্বর কালামে আমি 5টা গুণ করলাম, দেখো 5 একে 5, 5 3 15, 2 4 সেম, 2 4 সেম, অর্থাৎ 1 নম্বর কালামে গুণ করলাম। অর্থাৎ 5টাকে আমি ওই যে নির্ণায়কটা ছিল সেই নির্ণায়কে যে কোনো একটা রো বা কালামে গুণ করতে পারি, তাহলে ডিটারমিনেন্টের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানেও ডেল্টার যা মান ছিল এখানেও ডেল্টার সেই তাই মান হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেমন ডেল্টার মান কত ছিল, এখানে ডেল্টার মান ছিল আমার 4 যুক্ত 6 -2। একই রকমভাবে এটাও তাই, 5 ডেল্টা, ডেল্টাকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 ডেল্টা সমান, এটা মানটা নয়, মানটা তো আলাদা হবে কারণ ডেল্টা, এটা 5 ডেল্টা। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাইছি এই যে নির্ণায়কটা 5 ডেল্টা এবং এই ডেল্টা, এই দুটো নির্ণায়কের মান আমার সমান। ঠিক আছে, অর্থাৎ ডিটারমিনেন্টের এই যে অপারেশনটা, এটাকে বলা হয় স্কেলার। কোনো একটা ডিটারমিনেন্টকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা যাচ্ছে। ঠিক আছে, অথবা 5 ডেল্টা সমান এটা, অর্থাৎ যে কোনো একটা রো বা কালামকে আমি গুণ করলে হতো। এখানেও দেখো 5 ডেল্টার যা মান হয়েছে এখানে 5 ডেল্টার আমার তাই মান, এটাই আমি বলতে চাইছিলাম। অর্থাৎ এখানে 5 ডেল্টা যে কোনো একটা রো বা কালামকে, এখানে যখন ফার্স্ট রোকে গুণ করেছিলাম, এখানে যখন ফার্স্ট কালাম গুণ করেছি, তাতে আমার কোনো অসুবিধা নেই, এখানেও 5 ডেল্টা যা মান হবে এখানেও 5 ডেল্টার মান আমার তাই হবে। ক্লিয়ার? অর্থাৎ ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা মানে যে কোনো একটা রো বা কালামে গুণ করতে হবে। একই রকমভাবে কমন নেওয়ার ব্যাপারটা তাই, যখন কমন নেবে যে কোনো একটা রো বা কলাম থেকেই কমন নিয়ে যায়। যেমন সেই এক্সাম্পলটা আমি দেখাচ্ছি। ধরো একটা ডিটারমিনেন্ট এরকম, এটা একটা 3/3 অর্ডারের নির্ণায়ক, 248 3927 -104। এই ডিটারমিনেন্টটা থেকে কিছু কমন নিতে চাইছি। ঠিক আছে, তাই এই ডিটারমিনেন্ট থেকে যদি কিছু কমন নেই, মনে করো এখান থেকে আমি 3 কমন নিতে চাইছি 2 নম্বর ও থেকে, তাহলে 3 × 3 কমন নিলাম, তাহলে ওই 2 4 8 যেমন ছিল থাকবে, 2 4 8 যেমন ছিল থাকবে। ঠিক গেল, এখানে 3 কমন নিচ্ছি, তাহলে 1 হবে, 3 হবে, 9 হবে, এখানে -104 যেমন আছে থাকবে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়েছিল আবার বুঝে দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা এলিমেন্ট কমন নেওয়া মানে ম্যাট্রিক্সের যতগুলো পদ থাকে সবার কাছ থেকে কমন নেবে, কিন্তু এখানে কমন নেওয়া মানে কি, যে কোনো একটা রো বা কালাম থেকে কমন নিলাম। এখানে যেমন 3 2 নম্বর রো থেকে কমন নিয়েছি। ঠিক আছে, এখানে 3টা কোথা থেকে কমন নিয়েছি, কেবলমাত্র 2 নম্বর। তাহলে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা এলিমেন্ট কমন নেওয়া মানে যে কোনো একটা রো বা কালাম থেকে কমন নিলে হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমি 3 কমন নিলাম, এরপরে লাইন আবার ফের 2ও কমন নিতে পারি, তাহলে সমান দিস ইজ ইকুয়াল টু 3 যেমন কমন নেওয়া আছে 3 কমন, আবার পুনরায় 2 কমন নিতে হবে, 3 × 2, 2টা কোথা থেকে আর 1 থেকে, তাহলে 1 2 4, 1 3 9 যেমন আছে থাকবে, -104 যেমন আছে থাকবে। ঠিক আছে, তাহলে পরপর দুবার কমন নিলাম, প্রথমে 3 কমন নিলাম 2 নম্বরও থেকে, তারপর 2 কমন নিলাম 1 নম্বরও থেকে। অর্থাৎ আমি আমার মতো করে যে কোনো একটা রো বা কালাম থেকে কমন নিতেও পারি। এরপরে দেখো আমি যদি মনে করি 4 কমন নেবো C3 থেকে, অর্থাৎ 3 নম্বর কালাম থেকে নিতেই পারি, তাহলে আবার লিখবো 3 × 2 × 4, 3 × 2 × 4 কমন নিলাম, 4টা কত থেকে এটা থেকে কমন নিচ্ছি, তাহলে 1 1 -1 যেমন থাকবে, 2 3 0 যেমন থাকবে, এখান থেকে 4 কমন নিচ্ছি মানে 1 হয়ে যাবে, এটা 9/4 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমি কোনো একটা স্কেলার কমন নেওয়া মানে ডিটারমিনেন্ট থেকে যে কোনো একটা রো বা কালাম থেকে আমি কমন নিতে পারি। তাহলে এই অঙ্কের সাহায্যে বুঝিয়ে দিলাম যে ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমিনেন্টের পার্থক্যটা কোন জায়গায়। ম্যাট্রিক্সে কমন নিতে গেলে সমস্ত এলিমেন্ট থেকে কমন নিতে হয়, ম্যাট্রিক্সে কোনো একটা স্কেলার ঢোকাতে গেলে সমস্ত এলিমেন্টই ঢোকাতে হয়। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো একটা এলিমেন্ট কমন নেওয়া মানে যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামের প্রত্যেকটা পদ থেকে কমন নিয়ে হয়ে যাবে। একই রকমভাবে কোনো একটা স্কেলারকে ডিটারমিনেন্টের ভিতরে ঢোকাতে গেলে সে যে কোনো একটা রো এর মধ্যে অথবা যে কোনো একটা কালামের মধ্যে ঢোকালে আমার হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো একটা। এটা একটা প্রপার্টিস গেল, 4 নম্বর প্রপার্টিস। তাহলে আজকে দুটো প্রপার্টি হলো, একটা আইডেন্টিক্যাল অর্থাৎ জিরো হওয়ার ব্যাপারটা বললাম, আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কোনো একটা স্কেলার দিয়ে কোনো একটা ডিটারমিনেন্টে গুণ করলে কি হয় বা কমন নিলে কি হয় এটা। এখন প্রশ্ন হচ্ছে এরপরে যখন বিভিন্ন অঙ্ক করবে তখন কিন্তু এরকম কমন লিখে দিতে হবে যে টেকিং কমন 3 ফ্রম R2, টেকিং কমন 2 ফ্রম R1, টেকিং কমন 4 ফ্রম RC3। অর্থাৎ কোথা থেকে কি অপারেশন করছো সেটা তোমায় লিখে দিতে হবে। যেমন এটার ক্ষেত্রে 3 কমন নিয়েছি, তাহলে ওর ক্ষেত্রে তোমায় কি লিখতে হতো, তাহলে এর ক্ষেত্রে আমি 3টা কমন নিয়েছি, তো তো 3টা যে কমন নিলাম তাহলে লিখবে কি টেকিং কমন, বাই টেকিং কমন, কি করে পেলাম, বাই টেকিং কমন 3, কোথা থেকে নিলাম, ফ্রম R2, অর্থাৎ 2 নম্বর ও থেকে 3 কমন নিয়ে পাই। তাহলে ওই লাইনটার পরে যে এই লাইনটা হলো কি করে হলো তোমায় কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে।
যে বাই টেকিং কমন 3 ফ্রম R2, অর্থাৎ 2 নম্বর রো থেকে, এটা 2 নম্বর রো, 2 নম্বর রো থেকে 3 কমন নিয়ে পেয়েছি। এই যে 2 নম্বর থেকে 3 কমন নিয়েছি, তাহলে এটা 1 হয়ে যাবে, তারপরটা 3 হবে, তারপরটা 9 হবে, এটা। এরপরে যখন আমি আহ, আবার পুনরায় 2 কমন নিতে যাচ্ছি এটা থেকে, তখন আবার লিখবো বাই টেকিং কমন 2 ফ্রম R1, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা হলো অপারেশন লেখার নিয়ম। 4 নম্বর পয়েন্টটি কিন্তু পরবর্তীতে অঙ্ক করতে গিয়ে প্রচুর কাজে লাগবে, কিন্তু এই লেখাটা, এই যে ভাষাটা লিখলাম, বাই টেকিং কমন 3 ফ্রম R2, বাই টেকিং কমন 2 ফ্রম R1, বাই টেকিং কমন 3 ফ্রম C3, এই যে বিষয়গুলো, এইগুলো তোমাকে লিখতেই হবে। লেখা বাধ্যতামূলক, না লিখলে কিন্তু তুমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে হাফ হাফ করে তোমার বাদ চলে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে হাফ নাম্বার করে। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার 4 নম্বর প্রপার্টি। আর একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটাও অপারেশনের জন্য, ডিটারমিনেন্ট অঙ্ক করার জন্য খুবই ভাইটাল, সেটা এবার বলি। তাহলে এবার আসছি 5 নম্বর অপারেশন। এরপরে 5 নম্বর যেটা, কোনো একটা নির্ণায়কের মধ্যেই যে কোনো দুটো রোয়ের বা যে কোনো দুটো কলমের মধ্যে আমি পরস্পর যোগ বা বিয়োগ করতে পারি, এবং কি করছি সেটাও লিখে দিতে হবে। এর আগেরটা যেমন প্রপার্টিস করে লিখলাম, বাই টেকিং কমন 3 ফ্রম R2 বা R3, যাই হোক, এই যে করেছিলাম, কি করেছিলাম সেটা বলে দিচ্ছিলাম ব্র্যাকেটে, তাই না? একটা ডিটারমেন্ট থেকে সমান 3 ইন্টু আরেকটা ডিটারমেন্ট যে লিখলাম, কিন্তু কি করে হলো সেটা যেমন লিখে দিতে হচ্ছে। এখন 5 নম্বর যে প্রপার্টিসটা বলবো, যে একটা ডিটারমেন্ট আছে আমার, সেখান থেকে যে কোনো একটা রো বা কালামকে অন্য একটা রো বা কালামের সঙ্গে যে যোগ করব বা বিয়োগ করব, যাই হোক, কিন্তু কি করছি সেটা আমায় লিখে দিতে হবে। যেমন ধরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো একটা ডিটারমেন্ট এরকম দেখতে, থার্ড অর্ডার, এটা ধরো একটা ডিটারমেন্ট 1 2 3 4 0 5 0 7 8, ডেফিনেটলি এটা 3/3 অর্ডার একটা নির্ণায়ক বা ডিটারমেন্ট নিয়েছি আমি। এখন এই ডিটারমেন্টের যে কোনো দুটো, একটা রোয়ের সঙ্গে আর একটা রোয়ের সব পদগুলো যোগ করতে পারি, অথবা একটা কালামের যতগুলো পদ আছে অন্য একটা কালামের সঙ্গে সেই ততগুলো পদের পরস্পর যোগ করতে পারি। অর্থাৎ এইটা সমান আমি লিখতেই পারি, এটা সমান ধরো এই ডিটারমেন্টের 1 নম্বর রোয়ের যে পদগুলো আছে 1 2 3, তাকে আমি 2 নম্বরের পদগুলোর সঙ্গে যোগ করবো, 4 0 5 এর সঙ্গে যোগ করবো। অর্থাৎ এইটা সমান আমি লিখতেই পারি, 1 নম্বরের এলিমেন্টটা আমি চেঞ্জ করে দিতে পারি, 1 + 4 করে দিলাম, 2 + 0 করে দিলাম, 3 + 5 করে দিলাম, আর 4 0 5 যেমন আছে রেখে দিলাম, 0 7 8 যেমন আছে রেখে দিলাম। কিন্তু কি করলাম সেটা হচ্ছে এটাই, যে R1-এর যে এলিমেন্টগুলো, সেটা হচ্ছে নতুন R1 ডাস্ট হয়ে গেল, সেটা সমান R1 + R2 হয়ে গেল। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরও যোগ করলাম, অর্থাৎ R1 ডাস্ট, অর্থাৎ নতুন যে ডিটারমেন্ট হলো এটাকে নাম দিলাম R1 ডাস্ট। এই যে R1 ডাস্ট মানে এইটার পরে এই যে ডিটারমেন্ট এলো সেটা বলে R1 ডাস্ট। অর্থাৎ এই যে নতুন, এটা নতুন, এটার সঙ্গে এটা একটু দেখতে আলাদা, কারণ এর এলিমেন্ট আছে 1 2 3, এর এলিমেন্ট হলো 5 2 5 3 8, তাহলে এটা এটা দেখতে আলাদা। তাহলে এটা যদি আমার একটা ডিটারমেন্ট হয়, আর এই ডিটারমেন্টে যদি এই রোটার নাম R1 হয়ে যায়, তাহলে এই নির্ণায়কটার এই রোটার নাম তখন আর R1 থাকবে না, তখন সেটা কি R1 ডাস্ট হবে। ঠিক আছে, তাহলে R1 ডাস্ট মানে কি, R1 ডাস্টে কি করে হলো, R1 ডাস্টের যে পদগুলো আছে পদগুলো কি করে হলো, R1 এর সঙ্গে R2 পরস্পর যে পদগুলো আছে সেগুলো যোগ করে পাই। এর R1 ছিল 1, R2 কি পদ ছিল 4, তাহলে 1 + 4, দেখো R1 ডাস্ট সমান কি, অপারেশন থেকে R1 ডাস্ট সমান R1 + R2, অর্থাৎ R1 এর সঙ্গে R2 আমি যোগ করছি, তাহলে R1 এটা, R2 এটা, পরস্পর পদগুলো যোগ করো, অনুরূপ অনুরূপ পদ যোগ করো, R1 এর অনুরূপ পদের সঙ্গে R2 এর অনুরূপ পদ যোগ করছি, তাহলে 1 + 4 1 + 4, 2 + 0 2 + 0, 3 + 5 3 + 5, যেটা গেলো বাকিগুলো সেম থাকলো, 4 0 5 4 0 5 0 7 8 0 7 8, যে অপারেশনটা করলাম R1 ডাস্ট, অর্থাৎ এই যে রোটা, এই রোটা নাম দিচ্ছে R1, এইখানে যে রোটা ছিল সেটা হচ্ছে R1, কিন্তু এইখানে যে রোটা এখন নতুন তৈরি হলো সেটার নাম হচ্ছে R1 ডাস্ট। তাহলে R1 ডাস্টটা কি করে হয়েছে সেটা লিখে দিচ্ছি, যে R1 এর সঙ্গে আমার R2 যোগ করে হয়েছে। ঠিক আছে, তাহলে যোগ করে হয়েছে এটা, তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, তাহলে দিস ইজিক্যাল টু, এবার যোগ করে দাও, তাহলে 1 + 4 5 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, এটা 8 হয়ে গেল, আর এগুলো যা আছে সেম থাকবে। এই যে বিষয়টা, অর্থাৎ কোনো একটা রোয়ের প্রত্যেকটা পদের সঙ্গে অপর যে কোনো একটা রোয়ের প্রত্যেকটা পদ আমি যোগ করতেও পারি, বিয়োগ করতেও পারি। যদি করি তাহলে বলছি ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই নির্ণায়কটার যা মান ছিল, এই নির্ণায়কটা এক্সপানশন করার পরে মান যদি আমি সাপোজ মনে করো 10 হয়, তাহলে আমার এই নির্ণায়কটাও বিস্তৃতিকরণ করার পরে মান আমার সেই 10 আসবে। সাপোজ কথার কথা বলছি, কত হবে জানি না, আন্দাজে বললাম,
তো ওই নির্ণায়কটার বিস্তৃতিকরণ করার পরে যদি মান আমার 10 আসে, তাহলে এই অপারেশন করার পরে এই যে ফাইনাল এই যে ডিটারমিনেন্ট হলো এরও মান কিন্তু আমার এক্সপানশন করলে 10ই আসবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কি অপারেশন করছো ডেফিনেটলি পাশে লিখতে হবে যে R1 + 1 R1 + R2 এটা। অর্থাৎ এরকমভাবে অপারেশন করা যায়, এটাকে বলে অপারেশন, এই চিহ্নগুলো অপারেশন। ঠিক আছে, তাহলে R1 ' R1 + R2, অর্থাৎ যেটা ছিল সেগুলো R1 R2 R3 বা C1 C2 C3, যেটা মেন ডিটারমিনেন্ট ছিল সেটা হচ্ছে R1 R2 R3 C1 C2 C3। কিন্তু এখন যেটা হয়ে গেল অপারেশন করার পরে সেটা তখন R1 ড্যাশ হয়ে গেল। ঠিক আছে, বা এটার যদি করতাম তখন R2 ড্যাশ হতো। ঠিক আছে, এখন অপারেশনটা সবসময় যে R1 এরই করতে হবে, R1 এর সঙ্গে R2 করতে হবে এমন মানে অন্যরকম হতে পারে। অন্যরকম একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ধরো অন্য একটা ডিটারমিনেন্ট ধরো এরকম রয়েছে, এই একটা ডিটারমিনেন্ট ধরো। ঠিক আছে, এই ডিটারমিনেন্টটা আমি সমান লিখছি এরকম, ধরো সমান কি করব, C2 এর সঙ্গে C3 যোগ করব। C2 বলতে এটা, C3 বলতে এটা, C2 এর সঙ্গে C3 যোগ করব। C2 এবং C3 ধরো আমি যোগ করতে চাইছি, এটা সমান C2 এবং C3, C2 বলতে এটা, C3 বলতে এটা, যোগ করতে চাই। তাহলে C1 যা থাকে তাই লিখে দেবো, তাহলে 2 3 1, C1টা যা ছিল তাই লিখে দেবো। তাহলে C2 এর সঙ্গে C3 মানে C2 ড্যাশ সমান অপারেশনটা এটা করবো আর কি, অপারেশনটা করবো C2 ড্যাশ সমান C2 যুক্ত C3, এই অপারেশনটা আমি করবো। কি বললাম, C2 ড্যাশ মানে নতুন যে C2 ড্যাশ তৈরি হবে, এখানে যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে C2 ড্যাশ, তারটা C2 + C3, অর্থাৎ C2 এবং C3 যোগ করার পরে যেটা হবে সেটা কালাম, এখানে কালাম C2 মানে 2 নম্বর কালাম 3 নম্বর কালাম যোগ করে। তাহলে C2 ড্যাশ বলতে এখানে যেটা হবে সেটা C2 ড্যাশ কি করে হবে, সেটা C2 C3 যোগ করে, তাহলে -1 + 0 মানে -1, 7 + 1 মানে 8, 2 + 3 মানে 5, আর C3টা যেমন আছে থাকবে 0 1 3। তাহলে এই যে এইটাকে বলে, এটাকে বলে C2 ড্যাশ, এটাকে বলে C2 ড্যাশ, সেটা কি করা হয়েছে C2 এর সঙ্গে C3 যোগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ডিটারমিনেন্টটা ছিল সেটার সঙ্গে একটা অপারেশন করলাম, কি অপারেশন, C2 ড্যাশ মানে C2 + C3, অর্থাৎ C2 এবং C3 অনুরূপ অনুরূপ পদগুলো যোগ করলাম, দিয়ে নতুন যেটা হলো সেটা হচ্ছে C2 ড্যাশ, সেই C2 ড্যাশ। তাহলে এখানে দেখো 2 3 1 যেমন ছিল 2 3 1 0 1 3 0 1 3 যেমন ছিল। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর কালাম যেমন আছে, শুধুমাত্র 2 নম্বর কালামটাকে চেঞ্জ করেছি। কিভাবে চেঞ্জ করেছি সেটা বলে দিয়েছি। তাহলে আমি আমার সুবিধা মতো, আমি আমার প্রয়োজন মতো যে কোনো রোয়ের সঙ্গে যে কোনো রোয়ে যোগ করতে পারি, আবার যে কোনো কালামের সঙ্গে যে কোনো কালাম বিয়োগ করতে পারি। যোগ করাও যা বিয়োগ করাও তাই। ঠিক আছে, এখানে C2 যুক্ত C3 না করে C2 বিযুক্ত C3 করতে পারতাম। আমার যখন যেটা প্রয়োজন আমার সুবিধার্থে আমি সেভাবে অপারেশনটা করে নেবো। ঠিক আছে, তাহলে এই যে প্রপার্টিস, এটা ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমার ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে কোনো রকমভাবে আমি অপারেশন করতেও পারি। এখন প্রশ্ন এরকম হতে পারে, আর একটা জিনিস বলিনি এর আগের 4 নম্বর পর্টিতে, যে সবসময় যে এরকম 2 3 4 স্কেলার কমন নিতে হবে এরকম কোনো মানে, কখনো কখনো 1/ও কমন নিতে হতে পারে। যেমন 1/, কমন নিলে কেমন হয় সেটা এবার বলি। ধরো কোনো একটা ডিটারমিনেন্ট এরকম রয়েছে, ওয়ান বাই এ, 1/B, 1/C, E F G P Q R। কোন একটা নির্ণায়ক দেখতে এরকম, মনে করো 1/A, 1/B, 1/C, E F G P Q R, P Q R এটা রয়েছে। আমি সবসময় যে স্কেলার 1 2 3 এই ধরনের কমন নেওয়ার কিছু নেই, আমি কমন নিতেই পারি 1/2, 1/3 বা 1/4 এ ধরনের কনস্ট্যান্ট কমন নিতে পারি। এখান থেকেও আমি কমন নিতে পারি, মনে করো 1 নম্বর যে রো আছে সেই রো থেকে আমি 1/2 কমন নিতে হচ্ছে, 1/2, তাহলে 1/2 কোথা থেকে, 1 নম্বর রো থেকে কমন নিচ্ছি, তাহলে এটা কত হবে, 2/A হয়ে যাবে, 2/B হয়ে যাবে, 2/C হয়ে যাবে, বাকিগুলো ঠিক থাকবে EFG PQR। কি করলাম, বাই টেকিং কমন, হাফ, বাই টেকিং 1/2 ফ্রম কোথা থেকে, R1, অর্থাৎ R1 থেকে আমি 1/2 কমন নিয়ে নিলাম। R1 বলতে কোনটা, এটা। R1 থেকে 1/2 কমন নিলে 2 গুণ হয়ে যাবে, তাহলে 2/A হয়ে যাবে, 2/B হয়ে যাবে, 2/C হয়ে যাবে। অর্থাৎ সবসময় যে আমার মানে পূর্ণ সংখ্যা 1 2 3 এর ইন্টিজারের মতো যে কোনো জিনিস কমন নিতে আমার মানে নেই, আমি ভগ্নাংশ আকারে কমন নিতে পারি। এখানে যেমন 1/2 আমি একটা ফ্র্যাকশন কমন নিলাম, দিয়ে কোথা থেকে কমন নিলাম, R1 থেকে, 1 নম্বর থেকে, সেই জন্য 1 নম্বরের 2 দিয়ে প্রত্যেকটাই গুণ করে দিয়েছি। ঠিক আছে,
তাহলে আমি যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার কমন নিতে পারি, একই রকমভাবে ফ্র্যাকশন কমন নিতে পারি, একই রকমভাবে নেগেটিভ ইন্টিজারও কমন নিতে পারি, -1ও কমন নিতে পারি। প্রথম লাইনে একবার -1 কমন নিলাম, তারপর এগুলো আবার পুনরায় -1 কমন নিতে পারি। অর্থাৎ পরপর আমি অপারেশন করে যেতেই পারি। এগুলো হচ্ছে অপারেশন, কিন্তু কি অপারেশন করছি সেটা ডেফিনেটলি লিখতে হবে। যেমন এখানে এই অপারেশনটা করলাম বাই টেকিং কমন হাফ ফ্রম R1। একই রকমভাবে আগের অঙ্কগুলি করছিলাম C1-1 C1 প্লাস C2 অর্থাৎ যোগ করে পেয়েছি, বা C1-1 C1 মাইনাস C2 ইত্যাদি 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 এই ধরনের করে। বা কখনো যদি গুণ করি তাহলে লিখবো এটাকে এত দিয়ে গুণ করে পেয়েছি। গুণ করা মানে আর কি কমন নেওয়া। তাহলে দুটো জিনিস তোমায় লিখতে হয়, একটা হচ্ছে টেকিং কমন হাফ বা টেকিং কমন এই স্কেলারটা ফ্রম অমুক জায়গায়, আর একটা অপারেশন হচ্ছে C1-1 C1 প্লাস C2 অথবা C2-1 C2 বিযুক্ত C1। হ্যাঁ, বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যোগের ক্ষেত্রে যেমন বললাম, বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস বলি, তাহলেই শেষ করছি। ধরো এই নির্ণায়কটা আছে 246 102 এবং 345। এই নির্ণায়কটা যে অপারেশনটা করতে সেটা হচ্ছে R1 মাইনাস R2। অর্থাৎ এইখানে যে R1টা তৈরি হবে, R1 তৈরি হবে, সেটা কি করে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে। এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি এভাবে লেখে, যেমন যোগের ক্ষেত্রে R1 প্লাস R2 লেখাও যায়, R2 প্লাস R1 লেখা একই পাবে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে R1 মাইনাস R2 আলাদা, R2 মাইনাস R1 আলাদা। কি বল, নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যে যোগের ক্ষেত্রে R1 ড্যাশ সমান R1 প্লাস R2 এটা করলেও যা হবে, R1 ড্যাশ সমান কেউ যদি লেখে R2 প্লাস R1, রেজাল্ট কিন্তু আমার সেম হবে। এটা এবং এটার ক্ষেত্রে আমার সেম রেজাল্ট আসবে। অর্থাৎ যোগের ক্ষেত্রে R1 ড্যাশ সমান R1 প্লাস R2 লিখলেও যা রেজাল্ট আসবে, R1 ড্যাশ সমান R2 প্লাস R1 লিখলে আমার সেম রেজাল্ট আসবে। বাট ইন কেস অফ সাবস্ট্রাকশন, বিয়োগের ক্ষেত্রে কিন্তু আলাদা রেজাল্ট আসবে। R1 ড্যাশ সমান R1 প্লাস R2 লিখলে একরকম রেজাল্ট, যেমন R1 ড্যাশ সমান R1 মাইনাস R2 লিখলে একরকম রেজাল্ট, আবার R1 ড্যাশ সমান R2 মাইনাস R1 করলে আর রকম রেজাল্ট। দুটো দুরকম রেজাল্ট। এটার এটা কিন্তু আমার সেম নয়, একই নয়, কখনই এক না। অর্থাৎ R1 ড্যাশ সমান R1 মাইনাস R2 করলে একটা রেজাল্ট আসবে, আবার R1 ড্যাশ সমান R2 মাইনাস R1 করলে আর একটা রেজাল্ট আসবে। বিয়োগের ক্ষেত্রে তাই। সেই জন্য যখন বিয়োগের অপারেশন লিখবো তো আমরা কখনোই বিয়োগের অপারেশন লেখার সময় কখনোই যার অপারেশনটা করবো, যেমন R1 এর যদি অপারেশন করে R1 কে সবসময় প্রথমে রাখতে হবে। R1 এর অপারেশন করলে R2 কে প্রথমে রাখা যাবে না। আবার বলছি, যার অপারেশনটা করতে চাইছো, আমি অপারেশন করতে চাই R1 ড্যাশের, মানে এখান থেকে নতুন R1 ড্যাশ আনতে আনতে, তাহলে R1 ড্যাশ যদি নতুন আনতে চাই তাহলে ডেফিনেটলি R1 কে ফার্স্ট রাখতে হবে, এটাই নিয়ম অপারেশনের, ঠিক আছে। কিন্তু যোগের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই, যোগের ক্ষেত্রে যে কোনো দুটো যোগ করে দিলে হয়ে যাবে, R1 এর সঙ্গে R2 বা R2 এর সঙ্গে R1, কারণ রেজাল্ট সে একই আসবে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে তো রেজাল্ট এক আসবে না, একটা থেকে একটা। সেই বিয়োগের ক্ষেত্রে যার অপারেশন করবে তাকে ডেফিনেটলি ফার্স্ট রাখতে হবে। অর্থাৎ যেহেতু R1 এর তুমি অপারেশন করছো, তাহলে ডেফিনেটলি R1 কে তোমায় অবশ্যই প্রথমে রাখতে হবে। অর্থাৎ তুমি এখানে R1 টা সমান R2 মাইনাস R1 কখন লিখতে পারো না, অবশ্যই লিখতে হবে R1 মাইনাস R2। তাহলে এইটার ক্ষেত্রে R1 মাইনাস R2 যদি করি, তাহলে R1 মাইনাস R2 করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এটাই। তাহলে R1 2 মাইনাস 1 মানে 1, 4 মাইনাস 0 মানে 4, 6 মাইনাস 2 মানে 4, বাকিগুলো যা থাকে থাকবে, 1 0 2 থাকলো, 3 4 5 থাকলো, এটা ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমার মান সেম থাকবে, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আমার পৃথক R1 মাইনাস R2 করতে হবে, অর্থাৎ যার বিয়োগ করবে সেটাই আমার আগে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এরপরের দিন আমরা অঙ্ক করাবো।